বালুরঘাট বিএড কলেজের পক্ষ থেকে অনলাইন ভিডিও ক্লাসে সবাইকে স্বাগত। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা অবশ্যই সমস্ত স্যার ম্যাডামদের অনলাইন ভিডিও ক্লাসগুলো ফলো করছো। এই বর্তমান পরিস্থিতিতে সবাই তোমরা বিভিন্ন স্যার ম্যাডামদের ক্লাসগুলো অবশ্যই ফলো করবে। আর আজকে আমি যে ক্লাসটি নিব তোমাদের, সেটা হচ্ছে বিএড সেমিস্টার 4 1.4.11 কোর্স 11 অর্থাৎ অপশনাল পেপার। আমরা সবাই জানি যে 4 সেমিস্টারের অপশনাল পেপার আমাদেরকে একটা যে কোনো নিতে হয়। তার মধ্যে প্রত্যেকটি অপশনাল পেপার আমাদের বালুরঘাট বিএড কলেজে আছে। সেই অপশনাল পেপারের মধ্যে আজকে আমি যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে ওয়ার্ক এডুকেশন বা কর্মশিক্ষা। আমি ক্লাসে আলোচনা করেছি, অনেকে হয়তো উপস্থিত ছিল না, তারা অবশ্যই এই ক্লাসগুলোকে ফলো করবে। এবং যারা ক্লাসে ছিলে তাদেরকেও বলবো আমি, কারণ অনেকদিন লকডাউন থাকার ফলে তোমরা হয়তো পড়াশোনা থেকে একটু বিচ্ছিন্ন হয়ে পড়েছো। এই অনলাইন ভিডিও ক্লাসের মাধ্যমে তোমরা এই ক্লাসগুলোকে দেখবে এবং বর্তমানে বাড়িতে বসে আমরা স্টাডি করতে থাকব। ওয়ার্ক এডুকেশন এর ইউনিট 3 কর্মশিক্ষা এবং বৃত্তি শিক্ষার শিক্ষণের প্রণালী ও পদ্ধতি সম্পর্কে, অর্থাৎ যে কর্মশিক্ষা এবং বৃত্তি শিক্ষা যেটা আমরা ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশন যেটা আমরা পাচ্ছি, তো কর্মশিক্ষা ও বৃত্তি শিক্ষা দুটো শিক্ষণের ক্ষেত্রে কিছু কিছু পদ্ধতি আছে। সে পদ্ধতিগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। আজকে আমার আলোচ্য বিষয় বা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে লেকচার মেথড। লেকচার মেথড কি এবং তার ব্যবহার, তার সুবিধা, তার অসুবিধা, এগুলো সম্পর্কে আমরা আজকে জানব। তাহলে এবার একটু জেনে নিই যে লেকচার মেথড অর্থাৎ বক্তৃতা পদ্ধতি বিষয়টা কি। বক্তৃতা পদ্ধতি হচ্ছে যে সাধারণভাবে শিক্ষক শিক্ষিকারা যখন কেবল ভাষার মাধ্যমে শিক্ষণীয় বিষয়বস্তুকে শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মধ্যে উপস্থাপন করেন, তখন তাকে বক্তৃতা পদ্ধতি বলে। যে কোনো বিষয়বস্তু তার ভাষার মাধ্যম দিয়ে শ্রেণীকক্ষের মধ্যে বক্তৃতা দেন, অর্থাৎ সেটা হচ্ছে বক্তৃতা পদ্ধতি বা লেকচার মেথড। যেখানে গুরুত্বপূর্ণ দুটি বিষয়, সেটা হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থী। মানে আমরা জানি শিক্ষক বা শিক্ষার্থী কোনো একজনকে বাদ দিলে বক্তৃতা পদ্ধতি কখনো সার্থক হতে পারে না। শিক্ষক এবং শিক্ষার্থী দুজনকেই থাকতে হবে। এতে কি হয়, এই যে ব্যবহারটা করার ফলে কি হচ্ছে, যে কোনো একটা বিষয়বস্তুকে টপিক অনুযায়ী ক্লাসরুমের মধ্যে সঠিকভাবে তুলে ধরা যেতে পারে খুব কম সময়ের মধ্যে। আবার কি করা যায়, সুন্দরভাবে কোনো একটা বিষয়বস্তুকে ক্লাসরুমের মধ্যে উপস্থাপন করা যায়। এবার আমরা জানব বক্তৃতা পদ্ধতির কার্যকরী করে তোলার পিছনে বিভিন্ন উপায়গুলো কি কি।
উপায়গুলির মধ্যে বলতে পারি আমরা চার্ট, মডেল ইত্যাদির ব্যবহার করতে হবে, যার ফলে বক্তৃতা পদ্ধতিকে আরও আকর্ষণীয় করা যেতে পারে। এই পদ্ধতি কী হবে, ধীরে ধীরে কোনো পাঠটাকে তুলে ধরতে খুব সহজ হবে। আর কি হবে, ব্ল্যাকবোর্ডের কাজ প্রয়োজনে বেশি করতে হবে। আর কি করতে হবে, উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা প্রয়োজন, যারা এটাকে কার্যকরীভাবে ভালোভাবে করতে পারবে এবং তার সঙ্গে বলা যেতে পারে শিক্ষক শিক্ষিকাকে পর্যাপ্ত পরিমাণে তার উপস্থাপনের বিষয়বস্তু সম্পর্কে জ্ঞান থাকা দরকার। এবার আমরা যাব বক্তৃতা পদ্ধতির সুবিধা, অ্যাডভান্টেজ, মেরিটস, লেকচার মেথড, মেরিট অফ লেকচার মেথড। শ্রেণীকক্ষের মধ্যে সহজে পাঠদান প্রক্রিয়া সফল করা যায়, এটা এক ধরনের সুবিধা। আর কি, আর আমরা পাবো এখানে বিষয় জ্ঞান, সাধারণ জ্ঞান, অনুশীলনের জ্ঞানকে কি করা হচ্ছে, একত্রে শ্রেণীকক্ষে উপস্থাপন করা যেতে পারে। একসঙ্গে অনেকগুলো শিক্ষার্থীকে একসঙ্গে শিক্ষাদান করা যেতে পারে। আর কি করা যেতে পারে, যে শিক্ষার্থীরা উপস্থিত আছে তাদের মধ্যে তারা অর্জিত জ্ঞানটা কতটুকু সংরক্ষণ করতে পেরেছে সেই সম্পর্কে যাচাই করতে পারে, এক ধরনের ইভ্যালুয়েশন বলতে পারি আমরা। যে পাঠটা তাদের সামনে তুলে ধরা হলো সেই পাঠটা তাদের কাছে কতটা তারা বুঝতে পেরেছে সেই সম্পর্কে জানতে পারবো। নির্দিষ্ট সময়, অর্থাৎ একটা সময় বাধা থাকে যে এই সময়ের মধ্যে যে কোনো ক্লাস বা যে কোনো পাঠ্যসূচিকে কমপ্লিট করতে হবে, সিলেবাস কমপ্লিট করতে হবে। এই লেকচার মেথডের মাধ্যম দিয়ে বা এই বক্তৃতা পদ্ধতির মধ্য দিয়ে এই নির্দিষ্ট সময়ের আগে এই বক্তৃতা পদ্ধতির মধ্য দিয়ে পাঠ্যসূচি শেষ করা যেতে পারে। কখনো চার্ট, কখনো মডেল, কখনো কম্পিউটার প্রজেক্টর, এগুলোর মাধ্যমে ব্যবহার করে সেই ক্লাসটাকে আরও আকর্ষণীয় করা যেতে পারে। তাহলে আমরা জানলাম বক্তৃতা পদ্ধতির সুবিধা। এবার আমরা জানবো বক্তৃতা পদ্ধতির অসুবিধা। তোমরা জানো প্রত্যেকে যারা 4th সেমিস্টারে এখন আছো প্রত্যেকে তোমাদের নিজস্ব একটা না একটা মেথড ছিল, অর্থাৎ আমরা মেথডে সবাই পড়েছি, জাস্ট বিষয়গুলোকে আরেক নজরে দেখে নেওয়া, যাতে আমরা বলি না রিভাইজ দেওয়া, সেরকমই আমরা এটাকে রিভাইজ দিব। মানে আমরা মেথডে পেয়েছি, বিভিন্ন মেথড থেকে তোমরা ওয়ার্ক অ্যান্ড ভোকেশনাল এডুকেশনে এসেছো, যাতে তোমাদের আরও বিষয়বস্তুগুলো সহজ হয়। তার জন্য আমি এই ক্লাসটাকে আরও সহজভাবে তোমাদের সঙ্গে ব্যাখ্যা করার চেষ্টা করছি। এবার আলোচনা করবো আমরা কি, যে বক্তৃতা পদ্ধতির অসুবিধা। অসুবিধাগুলো কি কি থাকবে, এখানে বলা হয়েছে অনেক সংখ্যক শিক্ষার্থীর কথা বলা হয়েছে একসঙ্গে ক্লাস করে, তাহলে যে টিচার স্টুডেন্ট রেশিও 1:40, 40:1, অর্থাৎ 40 জন শিক্ষার্থীর পিছনে একজন শিক্ষকের কথা বলে আমরা যে নিয়মে পাই, তাহলে 40 জনের অধিক যদি শিক্ষার্থী থাকে তাহলে বক্তৃতা পদ্ধতি কোনো শিক্ষকের পক্ষে কার্যকরী করা সম্ভবপর হয়ে ওঠে না। যদিও আজকে বেশিরভাগ স্কুলগুলোতে আমরা দেখতে পাচ্ছি যে 40-এর অধিক শিক্ষার্থী আছে, তাও তাদেরকে সংঘবদ্ধভাবে একটা ক্লাসরুমের মধ্যে রেখে বক্তৃতা পদ্ধতির মাধ্যমে অনেক ক্লাস দেওয়াটা সকল শিক্ষকরা চেষ্টা করে থাকেন। এটা এক ধরনের অসুবিধা বলতে পারি। এখানে কি থাকে, শিক্ষার্থীদের নিজস্ব মতামত ব্যক্ত করার জায়গা থাকে না, জায়গা থাকলেও কম থাকে, জায়গা কম থাকে। আবার কি হচ্ছে, অনেক সময় একটা পাঠ্য বিষয়কে শিক্ষক বা শিক্ষিকা যখন উপস্থাপন করছেন তখন শিক্ষার্থীদের মধ্যে একঘেয়েমি ভাব চলে আসে, বোরিংনেস, যার ফলে শিক্ষার্থীরা সেটাকে শুনতে চায় না। আর কি হয়, অনেক সময় মানসিক বিকাশকে ব্যাহত করে। কীরকম, যে কোনো কিছু ভাবছি, সে ভাবনা বা চিন্তন করার ক্ষমতাটা অনেক সময় বিলুপ্ত থাকে। সব ক্ষেত্রে বলছি না, ব্যতিক্রম সব কিছুরই একটা আছে।
এই পদ্ধতির মাধ্যমে সম্পূর্ণ অংশের পাঠ কার্যকরভাবে সম্পূর্ণ করা যায় না। তাছাড়াও এই পদ্ধতির মাধ্যমে পূর্ব পরিস্থিতির প্রয়োজন আছে, যেটা কোনো শিক্ষকের যদি না থাকে, শিক্ষক বা শিক্ষিকা না থাকে, তাহলে সেটা অসুবিধার মধ্যে পড়তে হয়। তাহলে এই হচ্ছে আমাদের বক্তৃতা পদ্ধতি। এবার আমরা এই বক্তৃতা পদ্ধতির মাধ্যমে যে সুবিধা এবং অসুবিধাগুলো পেলাম, সর্বশেষে বলতে পারি যে বর্তমান পরিস্থিতিতে বা বর্তমান শিক্ষা ব্যবস্থায় এই লেকচার মেথড যে পদ্ধতিটি আছে সেটা বর্তমানে খুবই গুরুত্বপূর্ণ এবং যেটা সবথেকে বেশি আলোচনার বিষয়বস্তু।